আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন physionews24.com এর নিয়মিত ফেসবুকে লাইভ শো শামিম লাইভ। আর আমি ফিজিওথেরাপি চিকিৎসক সৈয়দ শামিম হাসান রয়েছি আপনাদের সাথে। বন্ধুরা, physionews24 এর অতিথিরা যারা যুক্ত হন আমাদের সাথে, আপনারা জানেন যে তারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত হন। সেই সুদূর আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া অথবা ইউকে, সব জায়গায় ঘুরে ঘুরে আজকে আমরা আসলে আমাদের সঙ্গে অতিথি নিয়ে যুক্ত হয়েছি জার্মানি থেকে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের আমাদের অতিথি, আমরা জার্মানি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং আজকে আমরা কথা বলবো খুব ইন্টারেস্টিং কিছু ব্যাপার নিয়ে। জার্মানিতে ফিজিওথেরাপির বিভিন্ন দিক নিয়ে, পাশাপাশি আজকে যে অতিথি রয়েছেন তার কিন্তু আরো একটি অনেক বড় একটি পরিচয় রয়েছে। তিনি একজন স্পোর্টস ফিজিওথেরাপিস্ট এবং আমরা স্পোর্টস ফিজিওথেরাপির যে রোল গুলো রয়েছে, কি কি দিক রয়েছে, তার কিছু এক্সপিরিয়েন্স রয়েছে, সেগুলো আমরা জানবো। তো সবকিছু নিয়ে আমরা গল্প করব, কথা বলবো, সংযুক্ত থাকবো আপনাদের সাথে। আর তাই আপনাদের কোনো মতামত, প্রশ্ন অথবা কোনো জিজ্ঞাসা থাকলে সেটি কমেন্ট বক্সে লিখুন, তাহলে আমরা সেটি দেখতে পারবো এবং আমরা সেই কথাগুলো উত্তর দিতে পারবো। আর যারা আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন, দ্রুত শেয়ার করে ফেলুন আমাদের প্রোগ্রামটি। যদি শেয়ার করেন তাহলে অন্য বন্ধুরাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন এবং তারাও এই প্রোগ্রামটি দেখতে পারবেন। জি, ডক্টর নজিব, আপনাকে স্বাগত জানাচ্ছি physionews24 এর পক্ষ থেকে। তোমাকে অনেক শুভেচ্ছা। আমি এস এম নাজিবুর রহমান। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত আছি এবং ওখান থেকে আমি জার্মানিতে ইউনিভার্সিটি অফ পাডারবনে অ্যাপ্লাইড নিউরো সায়েন্সের উপর আমি মাস্টার্স করতেছি। বেসিক্যালি আমার মাস্টার্সের নামটা খুব বড়, অ্যাপ্লাইড নিউরো সায়েন্স ইন স্পোর্টস অ্যান্ড এক্সারসাইজ। তো আমি সংক্ষেপে অ্যাপ্লাইড নিউরো সায়েন্স বলি। জি, সেটি আমি জানি যে আপনি অনেক দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সংযুক্ত এবং এখানে আপনি অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে হাই পারফরমেন্স টিমে আপনি খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং ওখানে সিনিয়র ফিজিওথেরাপিস্ট হিসেবে আপনি আছেন। আরেকটি বড় জিনিস যেটা সবাই, যে ক্রিস গেল অনেকের পছন্দের প্লেয়ার, আমরা সবাই পছন্দ করি, আপনি তাকেও ট্রিটমেন্ট করেছেন এবং আপনি কিন্তু বিপিএল এও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, ক্রিস গেলের সঙ্গে আপনি কাজ করেছেন। তো আজকে আমরা সেই গল্পে যাব পরে। সেই গল্পে যাওয়ার আগে আসলে এই মুহূর্তে আপনি জার্মানিতে ফিজিওথেরাপির কি অবস্থা এবং ওখানে আপনি কেমন আছেন সেগুলো জানতে চাচ্ছিলাম। বেসিক্যালি জার্মানিতে ফিজিওথেরাপিকে তুমি দুই ভাগে ভাগ করতে পারো, অ্যাকচুয়ালি ক্লিনিক্যাল ওরিয়েন্টেড আর একটা রিসার্চ ওরিয়েন্টেড। তো ক্লিনিক্যাল ওরিয়েন্টেড সমগ্র বিশ্বের যে ধরনের প্রসিজার আছে সব ধরনের ওইটাই ফলো করা হয়, যেমন রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। এবং আর একটা বাড়তি যেটা দরকার, যেটা ফরেনারদের জন্য খুবই টাফ, সেটা হলো গিয়ে তোমার ল্যাঙ্গুয়েজ লেভেল। ল্যাঙ্গুয়েজ লেভেলটা B2 না পর্যন্ত হওয়া না পর্যন্ত ওরা রেজিস্ট্রেশন দেয় না। এবং আমার কাছে মনে হয়েছে রেজিস্ট্রেশন পাওয়াটা অনেক বেশি ইজি, আমাদের কোর্স কারিকুলাম অনেক বেশি, অনেক রিচ। এই কারণে আমার মনে হয়েছে যে আমরা উইদাউট এক্সামিনেশন ছাড়াও পরীক্ষা দিতে মানে রেজিস্ট্রেশন পেতে পারি। আর এই আর তুমি যদি স্কোপের দিক থেকে বলো, এখানে অনেক বেশি স্কোপ আছে ফিজিওথেরাপি, কিন্তু সমস্যা হলো গিয়ে রেজিস্ট্রেশন, সমস্যা হলো ল্যাঙ্গুয়েজ। এখানে ফিজিওথেরাপিস্টরা বেশ ভালোই আছেন এবং এবং তারা মাল্টি ক্লাসের পেশেন্ট ডিল করেন, লাইক পেডিয়াট্রিক্স, অ্যাথলেটস। এবং বেশি মূলত কি যে এটা মানে জার্মানিরা ওরা তো অনেক বেশি সচেতন স্বাস্থ্য সম্পর্কে। তোরা অনেক বেশি স্পোর্টসের সাথে যুক্ত, অনেক বেশি স্পোর্টস ইনজুরি হয় এবং ফ্রিকোয়েন্টলি ওরা ফিজিওথেরাপিস্টের কাছে ট্রিটমেন্ট নিতে অভ্যস্ত। এবং মানে এটা খুব ইজি একটা ব্যাপার যে ফিজিওথেরাপিস্টের কাছে ট্রিটমেন্ট নিচ্ছে। ইটস নট এ ভেরি রিয়ার কেস ইন হিয়ার। সেটি আমাদের এখানেও তো আপনি যেহেতু এখনো আপনি ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত রয়েছেন এবং সিনিয়র ফিজিওথেরাপিস্ট হিসেবে আছেন, তো সেক্ষেত্রে এই যে ক্রিকেট বোর্ডের দীর্ঘ একটি যাত্রা আপনার, সেখানে আপনি বিভিন্ন টিমে বিভিন্ন সময় যুক্ত ছিলেন এবং আপনি তাদেরকে সার্ভিস দিয়েছেন। তো সেক্ষেত্রে ক্রিকেট বোর্ডের সঙ্গে এই সংযুক্ত থেকে অ্যাজ এ স্পোর্টস ফিজিওথেরাপিস্ট হিসেবে আসলে আপনার এক্সপিরিয়েন্স গুলো কিরকম বা কি ধরনের ইনজুরি গুলো আপনারা আসলে বেশি পেয়ে থাকেন? আচ্ছা, এক্সপিরিয়েন্স তো 7 বছরের বলা যায়। এবং যদি ইনজুরির পার্টিকুলারলি রেট বলা হয়, তাহলে হ্যামস্ট্রিং ইনজুরি আমি সবচেয়ে বেশি পাইছি। এবং হ্যামস্ট্রিং ইনজুরি রিহ্যাবিলিটেশনটা তুলনামূলকভাবে দ্রুত, বাট এর রি ইনজুরির রিস্কটা বেশি অন্যান্য জায়গার তুলনায়। এরপরে যেটাতে আমি এন্ট্রি ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি, ওটার বেশি রিহ্যাবিলিটেশন ফলো করছি। বেসিক্যালি আমাদের
আফটার মানে 5-6 বছরের মধ্যে আমাদের রিহ্যাবিলিটেশন প্ল্যানে হিউজ একটা চেঞ্জ আসছে। আমরা সে 10 বছর আগে স্পোর্টস ফিজিওথেরাপি যেভাবে ট্রিটমেন্ট করতাম আমরা সেটা এখন ট্রিটমেন্ট করি না। আমাদের ট্রিটমেন্ট অনেক ক্যাটাগরাইজ হয়ে গেছে। আমাদের অ্যাসেসমেন্ট আসছে, রিহ্যাবিলিটেশন আসছে, আমরা রিটার্ন টু প্লে প্রোটোকল ফলো করি এবং প্রত্যেকটা জিনিস আমাদের ডকুমেন্ট রাখতে হয় এবং ডকুমেন্ট রাখি ওগুলো আমরা আগে প্রিভিয়াস প্লেয়ারের সাথে চেক করি এবং তারপরে আমরা তাকে অ্যালাউ করি যে মানে তুমি খেলতে পারবা কি পারবা না, রিটার্ন টু প্লে অ্যালাউ করি এবং সাথে সাথে এটাও নিশ্চিত করি তার পারফরমেন্স লেভেলটা ঠিক আছে কিনা। তো আমরা 10 বছর আগে আমরা এই প্রোটোকলটা ফলো করতাম না, আমরা এখন প্রোটোকলটা ফলো করি। ইটস এ ভেরি ভেরি স্ট্যান্ডার্ডাইজড প্রোটোকল। আর এক্সপিরিয়েন্স যেহেতু 7 বছরের আমি ভেরি রুট লেভেল থেকে শুরু করছি, এজ লেভেল থেকে, তারপরে ধীরে ধীরে আন্ডার 15, আন্ডার 14, আন্ডার 17, তারপরে একেবারে হাই পারফরমেন্স লেভেল শুরু করছি। তো প্রত্যেকটা জিনিসের আমার কাছে মনে হয়েছে ক্যাটাগরাইজ কিছুটা ভিন্ন, ইনজুরি ক্যাটাগরি। যখন আমি 14 লেভেলে কাজ করছি আমি বেশিরভাগ পেশেন্টকে দেখছি যে শিন পেইন, হ্যাঁ, এবং ওয়ান অফ দ্য কজ আমার কাছে মনে হয়েছে জুতা, একটা স্পোর্টস শু যেটা। এবং যখন আমি আরো ধীরে ধীরে মনে করো আরো এজ লেভেলে গেছি তখন দেখা যাচ্ছে এই ইনজুরি প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। তখন তাদেরকেই পাইছে হয়তো, বা যারা শিন পেইন ছিল তাদেরকেই পরবর্তীতে পাইছি যে হ্যামস্ট্রিং ইনজুরি হচ্ছে, তারপরে এসিএল টিয়ার বা কোয়াড্রিসেপস টিয়ার এগুলা। আর ব্যাক পেইনটা কমন, ব্যাক পেইনটা ফাস্ট বোলারদের জন্য ভেরি কমন। সেক্ষেত্রে কি তাদের এই যে আপনি যে বললেন জুতা বা একটা পারফেক্ট শুর কারণেই তাদের প্রথম প্রবলেমটা শুরু হচ্ছে আর্লি এজে, এরপরে গ্র্যাজুয়ালি তো তাদের আরো কিছু ফিজিক্যাল প্রবলেম তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কি এই জুতাটা কি অনেক বেশি দায়ী? অবভিয়াসলি আমার মনে হয় যখন আন্ডার 14-13 বাচ্চা যখন খেলে তখন সে জুতার দিকে কোনো মনোযোগ দেয় না। সে সিম্পলি একটা শু কেনে যার শক অ্যাবজর্বিলিটি খুব কম। তো ওইটা দিয়ে যখন সে খেলে, ওইটা দিয়ে যখন সে দৌড়ায় লং পিরিয়ড অফ টাইম, তো তার শিন হলে গিয়ে লং টাইম লোড ক্যারি করতেছে এবং তার মাসেলগুলো তখন কিন্তু ডেভেলপ না, ওয়েল ডেভেলপ না, কেবল গ্রোয়িং। ঠিক আছে, তখন এটা একটা আমার মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ ইন মাই সেন্স। অনেকের অনেক মতামত থাকতে পারে যে কাপ মাসেল উইক আছে, তার বায়োমেকানিক্যাল প্রবলেম আছে, অনেকে অনেক কথা বলতে পারে, হার্ড সার্ফেস দৌড়াচ্ছে। বাট আমি আমার কাছে মনে করি এটা একটা অন্যতম বড় একটা ইস্যু। সেটি দেন যে আসলে যারা এই ইনজুরি গুলো হয় তাদেরকে আপনারা আসলে কি ধরনের অ্যাসেসমেন্ট করেন, বিশেষ করে আসলে তাদের ডায়াগনোসিসের জন্য? কারণ আমরা জানি স্পোর্টসম্যানদের যে ইনজুরি গুলো এবং তাদের জন্য যে প্রোটোকল গুলো ইউজ করা হয় অ্যাজ ইউজুয়াল জেনারেল প্র্যাকটিশনার্সরা বা জেনারেল পেশেন্টদের জন্য কিন্তু ব্যাপারটা কিছুটা আলাদা থাকে। বিশেষ করে স্পোর্টস ফিজিওরা অনেক প্রেসক্রাইব অনেক কিছু করে থাকেন, সেক্ষেত্রে আসলে তাদের কি ধরনের টেস্ট বা ডায়াগনোসিস যেগুলো আপনারা স্কিল হ্যান্ডে করে থাকেন? প্রথম কথা হলো ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা প্রথমেই ডায়াগনোসিসে যাই না। আমরা প্রথমেই রাইস প্রোটোকলটা ফলো করি, যেমন রেস্ট, আইস, কম্প্রেশন, এলিভেশন। দেন আমরা আফটার 2 to 3 days আমরা ডায়াগনোসিসে যাই। এবং অন্যান্যদের ক্ষেত্রে হয় কি, যারা জেনারেল পিপল তাদের ক্ষেত্রে আমরা সরাসরি ডায়াগনোসিস করতে পারি। আর পিপলদের ক্ষেত্রে, স্পোর্টসম্যানদের ক্ষেত্রে আমরা একটু সময় নিই, কারণ অনেক কন্ট্রিবিউটিং ফ্যাক্টর আছে যেখানে আমরা এক্সক্লুড করতে পারি না ইনিশিয়াল 3 days-এ। তখন এরপরে আমাদের যে অ্যাসেসমেন্ট প্রোটোকলটা অলমোস্ট সেম, বাট এখানে আমরা আরো অনেক অনেক যেমন একজন জেনারেলের ক্ষেত্রে আমরা যেসব অ্যাসেসমেন্ট প্রোটোকল ফলো করি তার চেয়ে অনেক অনেক বেশি টেস্ট যুক্ত করি শিওর হওয়ার জন্য, যাতে আমরা কোনো ভুল ডায়াগনোসিসে না যাই। এবং এরপরে যেটা ম্যানেজমেন্ট পার্টটা, রিহ্যাবিলিটেশন পার্টটা সম্পূর্ণ আলাদা, মানে বেশ কিছুই আলাদা হয়ে যায় মানুষের থেকে, অন্যান্য ক্ষেত্র থেকে। কারণ আমরা এই ক্ষেত্রে তাদের পারফরমেন্সটাও যেন বজায় রাখতে পারে, তারা যেন রিকভারি করতে পারে, সাথে সাথে তাদের মেন্টাল স্ট্রেংথটাও যেন ঠিক থাকে। এই 3টা জিনিস আমরা এট এ রো ফলো করি। সো ইটস ডিফারেন্ট ফ্রম দ্য মানে আদার পিপল। তো এই কারণে হয় কি যে ওনাদের ট্রিটমেন্টটা অনেক বেশি লেন্দি হয়, অনেক দীর্ঘ সময় ধরে
তাদেরকে চিকিৎসা করতে হয়, এবং তারা যখন স্বাভাবিক খেলায় ফিরে আসে তখন তাদেরকে একটা ফিটনেস টেস্ট দিতে হয়, যেটা অন্য আমাদের নর্মাল যারা ওয়ার্কিং, জব ওয়ার্ক করে, ডেস্ক জব করে, তাদের ক্ষেত্রেই এটা আমরা কোনো সময় ইনশিওর করি না যে তাদেরকে একটা রিটার্ন টু প্লে টেস্ট দিতে হবে বা একটা ফিটনেস টেস্ট দিতে হবে। এই সেক্ষেত্রে আপনি তো এখন জার্মানিতে রয়েছেন, তো আপনার বাংলাদেশের এক্সপিরিয়েন্সে ছিল অনেক বড় একটা সময় এবং আপনি এখানে এখনো ইনভলভ আছেন। তো সেক্ষেত্রে যে জার্মানিতে ফিজিওথেরাপি সেক্টরটা বা ওখানকার কার্যগুলির সঙ্গে আপনি বাংলাদেশের ফিজিওথেরাপি যে কার্যক্রম, এটাকে কিভাবে আপনি আপনার দৃষ্টিকোণ থেকে দেখছেন, মানে ডিফারেন্সটা কিরকম? আচ্ছা, যেহেতু আমার কিছুটা এক্সপিরিয়েন্স স্পোর্টস ফিজিওথেরাপিতে, আমি এখানকার দু একজন স্পোর্টস আমাদের ব্যাচমেটের ফিজিওথেরাপিস্টের সাথে আমার সৌভাগ্য হয়েছে, তারা স্পোর্টস ফিজিওথেরাপিস্ট নিয়ে ডিল করে। তো এদের ক্যাটাগরি অলমোস্ট সেম, বাট আদার সেক্টর আমি বলতে পারবো না, কারণ আমি ওই বিষয়ে এক্সপিরিয়েন্স না। আমি তোমাকে বলছি যে আমরা যেই প্রোটোকল গুলো ফলো করতাম বাংলাদেশে, আমি সেই দেখছি যে এরা খুব সেম প্রোটোকলই ফলো করে, এরকম সেভাবে চলতেছে। তো আমি বলতে পারি যে স্পোর্টস ফিজিওথেরাপিস্টের ক্ষেত্রে অলমোস্ট সেম, কোনো ডিফারেন্স নাই। বাট আদার ক্ষেত্রে আমি আমি বলতে পারবো না, যেমন রেসপিরেটরি ফিজিওথেরাপি কেমন, কার্ডিয়াক ফিজিওথেরাপি কেমন, পিডিয়াট্রিক ফিজিওথেরাপি কেমন, এটা আমি বলতে পারবো না। বাট জেরিয়াট্রিক ফিজিওথেরাপিটা অনেক বেশি, এখানে অনেক বেশি, কারণ এদের এজ পিপল অনেক, হ্যাঁ, মুরব্বীদের সংখ্যা অনেক। তো অনেক বেশি এরা এই জেরিয়াট্রিক ফিজিওথেরাপিস্ট অনেক বেশি জোর দেয়। জি, সেটি। তো আপনি তো বাংলাদেশে বিপিএল এ বেশ ভালোভাবে কাজ করেছেন আমরা জানি, এবং ওখানে আপনার অনেক ইনভলভমেন্ট ছিল। তো বিপিএল এর যদি কোনো স্মৃতি বা ওই সময়কার আপনার কার্যক্রম নিয়ে যদি কিছু আমাদের সঙ্গে শেয়ার করতেন। আচ্ছা, আমার সৌভাগ্য হয়েছে আমি দুইবার বিপিএল অংশগ্রহণ করছি। দুইবারই আমি দুই বিপিএলই গেলকে পাইছি। লাস্ট যেবার আমি অংশগ্রহণ করলাম রংপুর রাইডার্সের ফিজিওথেরাপিস্ট ছিলাম। ওই সময় ইনভলভমেন্টটা আমার অনেক বেশি ছিল, আমি অনেক অনেক বেশি ওনাকে মানে ট্রিটমেন্ট করার সুযোগ পাইছি, অনেক বেশি ট্রিটমেন্টের বাইরে অনেক বেশি সময় কাটানোর সুযোগ পাইছি। তো আমার কাছে ব্যক্তিগতভাবে মানে খুবই নাইস এক্সপিরিয়েন্স। গিল যত বড় মাপের প্লেয়ার, ঠিক তত বড় মাপেরই মানুষ। কারণ তোমার হয়তোবা খেয়াল আছে কিনা জানি না যে সেমিফাইনালে কুমিল্লার সাথে উনি একবার ইনজুরিতে পড়ছিল। তো ইনজুরিটা রিহ্যাব করার পরে ফাইনালে আমরা চ্যাম্পিয়ন হই। তো ফাইনালে উনি পুরস্কার, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার নেওয়ার সময় গেইল মানে আমার প্রশংসা করছিলেন। না, ইট ওয়াজ এ ভেরি নাইস এক্সপিরিয়েন্স ফর মি। আমি আমি এখনো ভাবতে পারি নাই যে এই বড় একটা পরিসরে কোনো এত বড় একজন প্লেয়ার কোনো ফিজিওথেরাপিস্টের মানে প্রশংসা করতে পারে। আমার কাছে মানুষ হিসেবে গিলকে অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি। যেমন মনে হয় না যে খুব গম্ভীর, এই ঠিক এরকম না। যখন ওনার ট্রিটমেন্ট করতাম অনেক বেশি হাসি খুশি, অনেক বেশি হাসি ঠাট্টা করতো। আহ, এটা খুবই ভালো লাগতো। এছাড়াও আমার উম, যে এক্সপিরিয়েন্স, রংপুরে রংপুরে তো অনেক সময় অনেক মেগা স্টাররা খেলছেন। তো ওনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা খুব ভালো। এর মধ্যে যেমন আহ, লাসিথ মালিঙ্গার সাথে আমার এখনো মাঝে মাঝে যোগাযোগ হয়। উম, উনি বেশ খুবই ভালো এক্সপিরিয়েন্স। ম্যাককুলামের সাথেও কাজ করছি, খুব প্লেজেন্ট এক্সপিরিয়েন্স, খুব ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, খুব ফ্রেন্ডলি ছিল। আমি রিয়েলি খুব এনজয় করছি আমার এই এটাকে। যদিও প্রেশার ছিল, অনেক বড় বড় প্লেয়ার, ভালো ট্রিটমেন্ট করতে পারবো কি পারবো না, কারণ ওইখানে তো ইনস্ট্যান্ট সবকিছু করতে হয়। আমার তো রিহ্যাবিলিটেশন করার মতো কোনো সময় নেই, কিন্তু পারবো না যে 10 দিন বা 5 দিন সময় নিয়ে কোনো প্লেয়ারকে রিহ্যাবিলিটেশন করতে। তো আমাকে ইনস্ট্যান্ট ইনজুরি, ইনস্ট্যান্ট ম্যানেজমেন্ট, তো এটা একটু বেশ প্রেশার ছিল। যে আমার না, ওইটা সব স্পোর্টস ফিজিওথেরাপিস্টের প্রেশার, যে তাদের উপর কিছুটা হলেও একটু চাপ কাজ করে, পারিপার্শ্বিকের কথা, নিজের থেকে কাজ করার কথা, যে আমি কিভাবে একজন প্লেয়ারকে খুব দ্রুত সময়ের মধ্যে মাঠে নিয়ে আসতে পারবো উইথ উইথ পারফরমেন্স। এই আর বাংলাদেশে তো হ্যাঁ, এইটাই আমার মতো এক্সপিরিয়েন্স।
আমি একটা জিনিস তোমাকে ওই সময় ওভারলুক করে গেছি, যে আমি এখানকার রিসার্চ পার্টটা বলতে ভুলে গেছিলাম। জার্মানির ফিজিওথেরাপিস্টটা এখন অনেক টাফ টাফ বিষয় নিয়ে রিসার্চ করতেছে। যেমন এটা আমাদের বাংলাদেশে থাকতে এটা আমার চিন্তারও বাইরে ছিল। যেমন তারা এখন নতুন ডায়াগনোসিস প্রক্রিয়া আবিষ্কার করার চেষ্টা করতেছে, যেমন মাইল্ড ট্রমাটিক ব্রেন ইনজুরি। এটা সবাই জানে যে একটা হেড ইনজুরি, যে হেড ইনজুরিটা খুব মাইল্ড, কিন্তু ভিতরে ভিতরে এটা অনেক ব্রেনের ক্ষতি করতে থাকে, কিন্তু এর ডায়াগনোসিসের কোনো উপায় নাই। শুধুমাত্র একবার ক্লিনিক্যালি কিছু ডায়াগনোসিস করা যায়। তো ফিজিওথেরাপিস্টরা স্পোর্টস সায়েন্টিস্টরা এখন ট্রিটমেন্ট মানে চেক করতেছে কিভাবে ডায়াগনোসিস করা যায়, এবং বিভিন্ন ব্রেনের রিজনটাকে মানে সেপারেট করে চেষ্টা করতেছে। তো অনেক দূর সফল হয়েছে। এর মধ্যে আর একটা জিনিস, এপিলেপসির ক্ষেত্রেও তারা সিজার অ্যাটাকের ব্যাপারে যে ব্রেনের ইনভলভমেন্ট আছে কি, মানে ব্রেন ইনভলভ না, অনেক আগে থেকে কোনো রকম কোনো নির্দেশনা পাওয়া যায় কিনা এটার ব্যাপারে কাজ করতেছে। এবং সবচেয়ে মজার বিষয় যেটা আমি বলবো, যে অ্যান্ট্রোক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি নিয়ে খুব ব্যাপক কাজ হচ্ছে এখানে। কারণ রিসেন্টলি এটা প্রকাশ হয়ে গেছে যে কোনো রকম এসিএল ইনজুরি রিহ্যাবিলিটেশন এবং কোনো এসিএল ইনজুরি রিকনস্ট্রাকশন সার্জারি রি ইনজুরি এবং অস্টিও আর্থ্রাইটিস প্রিভেন্ট করতে পারে না। যে রি ইনজুরি এসিএল ইনজুরি হলে যা আফটার সার্জারি আফটার রিহ্যাবিলিটেশন আবার একটা এসিএল ইনজুরি হওয়ার চান্স 60 to 33%। এটা এখন পর্যন্ত কোনো রিকনস্ট্রাকশন সার্জারি, কোনো রিহ্যাবিলিটেশন প্রোটোকলই মানে করতে এখনো প্রুফ করতে পারে না যে তারা সাফিসিয়েন্ট। তো এখন নতুন আমরা রিহ্যাবিলিটেশন প্রোটোকল ডেভেলপ করার চেষ্টা করতেছি এখানে। যেমন ব্যালেন্সের উপরে কাজ করার চেষ্টা করতেছি, স্ট্রেংথের উপর কাজ করার চেষ্টা করতেছি। এবং এটা আমার খুব সুসংবাদ যে আমার একটা রিসার্চ প্রপোজাল অ্যাকসেপ্ট হয়েছে, যেটা আমি ব্যালেন্সের এসিএল ইনজুরি ব্যালেন্সের উপর কাজ করব ইনশাল্লাহ। হয়তো ভাই করোনা ক্রাইসিসটা চলে গেলে ইনশাল্লাহ। সেটি তো সেক্ষেত্রে যেমন আপনি বললেন যে রিসার্চ রিলেটেড অনেক কাজ হয় জার্মানিতে, বিশেষ করে ফিজিওরা ওখানে করছেন। আমাদের দেশে তো আসলে হেলথ সেক্টরে গবেষণা বলতে গেলে নাই, বা গবেষণার ব্যাপারটি আমাদের এখানে খুবই উজ্জ্ব একটি ব্যাপার, খুব একটা বেশি হয় না। আর সেই ক্ষেত্রে ফিজিওথেরাপিস্টের জন্য ব্যাপারটাতে কল্পনাও করা যায় না, চিন্তার বাইরে। তো সেক্ষেত্রে এই যে আপনি ওই এনভায়রনমেন্টে গিয়ে ওখানে নতুন করে যে এই ধরনের একটা প্রফেশনাল একটা জায়গা থেকে নতুন একটা টপিক নিয়ে গবেষণা করছেন বা করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তো এটি আপনার কাছে আসলে মানে কি ধরনের আর একটা নতুন কি এক্সপিরিয়েন্স না, বা এটা কি আপনি আসলে কিভাবে দেখছেন? এটা বলতে গেলে প্রচন্ড চ্যালেঞ্জিং ছিল, কারণ ওইখানে আমার বাংলাদেশ থেকে এখানে এসে আমি যাই পড়ছি, আমার শুধু অ্যানাটমিক নলেজ ছিল, আর বাকি তো কোনো কিছু ছিল না। তাও অ্যানাটমিক্যাল নলেজ যেটা ছিল ওইটা সুপারফিশিয়াল। এটা এখানে অ্যানাটমিক্যাল মানে অ্যানাটমি অনেক ব্রেনের ডিপ অ্যানাটমিক নিয়ে কাজ করে, ভেরি ডিপ। হ্যাঁ, তো ওইটা আমার তো বাংলাদেশে ছিল না, জাস্ট সুপারফিশিয়াল অ্যানাটমি আইডিয়া ছিল ব্রেনের ব্যাপারে। ওইটা ছাড়া বাকি সবকিছু আমার এখানে মানে গ্যাদার করতেছে সব, যে আমার নলেজ, যেমন স্ট্যাটিস্টিক্স, তারপরে তারপর কিছু ইকুইপমেন্ট যেমন এফএমআরআই। যেমন আমরা শুধু এমআরআই এর নাম শুনছি, হ্যাঁ, কিন্তু এমআরআই দুইটা তিনটা ভাগ নিয়ে আমাদের এখানে কাজ করা হয়, যেমন ফাংশনাল এমআরআই, স্ট্রাকচারাল এমআরআই, আর ডিফিউজার টেনশন ইমেজিং। যেমন এফএমআরআই দিয়ে আমরা দেখি ব্রেনের কোন জায়গার অক্সিজেন বেশি তারতম্য ডিফারেন্স করি, আর ডিফিউজার টেনশন ইমেজিং দিয়ে আমরা ব্রেনের একজন গুলাকে দেখার চেষ্টা করি, একজনাল ইনজুরি কোনো আছে কিনা বা এরকম। এর সাথে সাথে আমরা ইলেকট্রোএনকেফালোগ্রাম ইউজ করি, যে এই ডিভাইসটা। তারপরে হার্ট রেট ভেরিয়েবিলিটির সাথে ইইজি এবং এমআরআই এর সাথে কোরিলেশন করে যেটা। তো এই জিনিসগুলো তো বাংলাদেশে সম্ভব হয়নি, আমার শেখার সুযোগও ছিল না। তো এই জিনিসটা এখানে এসে শেখা গেছে, যে ইলেকট্রোএনকেফালোগ্রাম, তারপরে হলো গিয়া কিভাবে এটা ব্রেনের উপর কাজ করে, কিভাবে, তারপরে স্ট্রাকচার এমআরআই কিভাবে কাজ করে, ফাংশনাল এমআরআই কিভাবে কাজ করে, হার্ট রেট ভেরিয়েবিলিটি একটা মেশিন আছে, এটা কিভাবে কাজ করে। এই তো এটা জার্নিটা সহজ ছিল না, বেশ চ্যালেঞ্জিং ছিল। তো আমি তো এখন শেষের দিকে আসছি, এখন থিসিস শুরু করব ইনশাল্লাহ। জি, সেটি
আরেকটা ব্যাপার আসলে আপনার কাছে আমি জানি যতটুকু স্পোর্টস ফিজিও হিসেবে আপনি খুব ইনস্ট্যান্ট কিছু ডায়াগনোসিস করতে পারতেন। আপনি বিশেষ করে স্পোর্টস ইনজুরি গুলোর ক্ষেদ্রে আপনার একটা ভালো স্কিল ছিল। যখনই ইনজুরি হতো, যেটা আপনি কিন্তু একটু আগেও বললেন যে স্পোর্টস ফিজিওদের খুব দ্রুত ডিসিশন মেক করতে হয় এবং খুব দ্রুত তাকে আবার খেলায় ফিরিয়ে নেওয়ার যে চিন্তাটা এটা তাদের ভিতরে থাকে, যেটা হয়তো একজন জেনারেল পেশেন্ট বা জেনারেল প্র্যাকটিশনার থেকে সে একটা সময় পান, যে সময়টা নিয়ে হয়তো একটা ধীরে সুস্থে কাজটা করতে পারেন। তো এই যে একটা আলাদা স্কিল হয়তোবা এই ফিজিওদের ভিতরে, স্পোর্টস ফিজিওদের যে আলাদা কিছু স্কিল নিতে হয় বা ইনস্ট্যান্ট ডিসিশন মেকিং এর কিছু ব্যাপার থাকে, তো এখানে আপনি আসলে একটু সাজেশন বা এই ব্যাপারটা নিয়ে যদি আরো কিছু বলতেন। আচ্ছা, প্রথম কথা হলো গিয়া নলেজ একটা বড় ফ্যাক্টর। এই ইনস্ট্যান্ট ডায়াগনোসিস ক্ষেত্রে নলেজ একটা বড় ফ্যাক্টর। নলেজ, অ্যানাটমিক্যাল নলেজ, ডায়াগনোসিস, প্রত্যেকটা নলেজ একটা বড় ফ্যাক্টর, এবং সাথে সাথে কনফিডেন্স থাকতে হয়। প্রথম সবাই যখন শুরু করে একটু কনফিউশন থাকে, কারণ পুরোটা ফিল্ডই তো আলাদা। আমরা এইভাবে কোনো সময় কাজ করি নাই। যখন আমরা হসপিটালে কাজ করি তখন এইভাবে কাজ করতে হয় না। যেমন ইনস্ট্যান্ট মাথার মধ্যে দৌড়ে কাউকে ট্রিটমেন্ট করা, তারপর এইটা আমাদের করতে হয় না, পুরো নতুন এক্সপিরিয়েন্স। তো আমার সাথে সাথে মনে হয়েছে নলেজ এবং কনফিডেন্স এই দুইটা যদি থাকে, কি মানে এটা সে কন্টিনিউ করতে পারবে। এবং সাথে সাথে হলো কি যে নিজেকে উন্নতি করার চেষ্টা, কারণ স্পোর্টস ফিজিওথেরাপি নিত্য নতুন জিনিস অ্যাড হচ্ছে। হ্যাঁ, কারো এই রিহ্যাবিলিটেশন ফলো করতেছে, কারো এই রিহ্যাবিলিটেশন প্রোটোকল ফলো করতেছে না, কোনো একজন ফিজিওথেরাপিস্ট অন্য রিহ্যাবিলিটেশন প্রোটোকল ফলো করতেছে, কোনো একজন দেখতেছে যে আমি একটা ট্রিটমেন্ট নেব আরেক জায়গা থেকে, আরেকটা ট্রিটমেন্ট নেবো আরেক জায়গা থেকে, দুইটা ট্রিটমেন্টকে আমি মানে করবো, একসাথে রান করব, কিছুটা মডিফিকেশন করব। সো এই ক্ষেত্রে তাকে কন্টিনিউয়াস নলেজ গ্যাদারিং এর মধ্যে থাকতে হবে, নিজেকে উন্নত করার চেষ্টা করতে হবে। আদারওয়াইজ একটা জায়গায় যাই স্টাক হয়ে থাকতে হবে, আর উপরে যাওয়া যাবে না। আর হলো গিয়া প্রতিটা জিনিস থেকে শেখার একটা টেন্ডেন্সি আমার মনে হয় এটা খুব সাহায্য করে, যে কোনো মানুষকেই, নট অনলি যে কোনো মানুষকে সাহায্য করবে। সেটি আমরা আসলে আমি নিজেও একজন মানে ফিজিওথেরাপিস্ট, এবং সেই হিসাবে আমিও মনে করি যে স্পোর্টস ফিজিওথেরাপিস্টদের যে এই স্পেশাল কিছু ব্যাপার থাকে, এটা আসলে অন্য ফিজিওথেরাপিস্টদেরকেও খুব বেশি অনুপ্রাণিত করে। এবং সবার একটি ড্রিমের জায়গা থাকে যে স্পোর্টসে কাজ করার। তো আপনিও তো স্পোর্টসে আসলে কাজ করলেন এবং এখনো করছেন, এবং এই মুহূর্তে দেশের বাইরে আছেন হায়ার এডুকেশনের জন্য। তো কেন আসলে স্পোর্টস সেক্টরটাকে আপনি চয়েস করেছিলেন, বা কেন আসলে স্পোর্টস এর দিকে ঢুকলেন? আচ্ছা, প্রথমে চয়েস করছিলাম ওই যে তারকাদের সাথে কাজ করবো, একটা টেন্ডেন্সি ছিল। এইটা প্রথমে আমাকে ইনিশিয়েট করছে। আর আমাদের স্পোর্টস ফিজিওথেরাপি তখন নতুন ফিল্ড ছিল, সব ফিল্ডেই মানুষ কাজ করতো, তখন স্পোর্টস ফিজিওথেরাপি নিয়ে মানুষ অনেক বেশি কম কাজ করতো। তখন আমি চিন্তা করছিলাম যে এই ফিল্ডটা তো এখন কোনো ব্যারেন আছে, কেউ তেমন কেউ নাই, একটা রিস্ক নিয়েই দেখি। এবং রিস্ক নিয়েছিলাম, এবং ওই সময় রিস্ক নিয়েটা অনেক বেশি মানে কঠিন সিদ্ধান্ত ছিল, কারণ ওই সময় অত বেশি মানে ফিজিওথেরাপি পোস্ট ছিল না কোথাও, না দেখুন যে পার্মানেন্ট পোস্ট ছিল না। তো ওই থেকেই দেখলাম যে না, একটা স্টেপ নিয়ে দেখি। যে বাংলাদেশে তখন তো ক্রিকেট খুব মানে স্বর্ণ সময় ছিল, মাশরাফির সাথে কাজ করা, সাকিব আল হাসানের সাথে কাজ করা, ওনাদের সাথে কাজ করা একটা স্বপ্ন তো থাকেই, তাই না? তো দেখি একটা চেষ্টা করছি। তো আলহামদুলিল্লাহ দুজনের সাথেই কাজ করতে পারছি, দুজনের সাথে আমার এক্সপিরিয়েন্স খুবই খুবই ভালো। এই মূলত এইটাই আমাকে ইনিশিয়েট করছে। দুইটা কারণ, একটা হলো গিয়া টপ মানে বাংলাদেশ তারকাদের সাথে কাজ করব, আর হলো গিয়ে যে একটা নতুন ফিল্ড, তেমন তো কেউ যাচ্ছে না, দেখি। সেটি আমরা কথা বলে খুব ভালো লাগছিল আপনার সাথে। আমরা একদম যাওয়ার আগে শেষ মুহূর্তে আসলে জানতে চাইছিলাম, আমাদের অনেকগুলো কোশ্চেন চলে আসছে, বিশেষ করে জার্মানি রিলেটেড বেশ কিছু কোশ্চেন চলে আসছে। তো সেই ক্ষেত্রে যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের যে ব্যাপারটি আপনি বললেন, তো জার্মানির লাইসেন্সের যে ব্যাপারটা এবং ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার যে ব্যাপারটা, এটা নিয়ে যদি একটু কোনো টিপস দিতেন আমাদের ফিজিওদের জন্য, বা বাংলাদেশ থেকে যারা আসলে ইন্টারেস্টেড হায়ার এডুকেশনের জন্য জার্মানিতে যাওয়ার ক্ষেত্রে তাদের জন্য। আচ্ছা, এখন ঠিক করতে হবে যে আপনি জার্মান থেকে ক্লিনিক্যাল সেক্টরে থাকবেন না রিসার্চ সেক্টরে যাবেন। রিসার্চ সেক্টরের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা বড় ব্যাপার না, অত বেশি বড় ব্যাপার না, আপনার সার্ভাইভাল ল্যাঙ্গুয়েজ শিখলেই হবে, যতখানি চলতে পারেন ওই লেভেলে।
আর যদি ক্লিনিক্যাল সাইডে আসতে চান তাহলে আপনার অবশ্যই P2 লেভেল পর্যন্ত লাগবে এবং গেটে ইনস্টিটিউট থেকে সেটা সার্টিফাইড হইতে হবে। এখন জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য এখন অনেক মাধ্যম আছে, অনলাইনে অনেক কোর্স হয়। আমাদের দেশে আবার গেটে ইনস্টিটিউট আছে, সেখানে তারা কোর্স রান করে, অনলাইনে অনেক কোর্স আছে। আমি বলব যদি খুবই ইন্টারেস্টেড থাকেন তাহলে যে কোনো একটা কোর্স চুজ করে করা শুরু করেন এবং লেগে থাকেন, তাহলে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা দূর হয়ে যাবে। আর এডুকেশনের ক্ষেত্রে আমি বলবো যে এখানে ডিরেক্ট ডিরেক্ট মাস্টার্সে ঢোকার সম্ভাবনা খুব কম। আপনি যদি আসলে আসতেই জার্মানিতে পড়াশোনা করতেই চান, যেমন স্পোর্টস সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারেন, তারপরে অ্যাপ্লাইড নিউরো সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারেন। ওইখান থেকে পড়াশোনা করতে করতে আপনি আপনি ক্লিনিক্যালের জন্য রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করলে আপনি রেজিস্ট্রেশন যদি ল্যাঙ্গুয়েজ B2 লেভেল থাকে আর সবকিছু যদি ওকে থাকে তাহলে রেজিস্ট্রেশন পেয়ে যাবেন, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তবে মাস্টার্সের জন্য সরাসরি মাস্টার্স ইন ফিজিওথেরাপিতে আপনি সরাসরি আসার সম্ভাবনা খুব কম। সেটাই। অসংখ্য ধন্যবাদ আসলে আমাদেরকে সময় দেওয়ার জন্য আর এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা জানি এই মুহূর্তে সারা পৃথিবীতে করোনার কারণে আমরা সবাই চিন্তিত, তারপরও অনেকই ব্যস্ততা থাকে, অনেকের অনেক কাজ থাকে, বিশেষ করে বাংলাদেশে যেভাবে আমরা হয়তো আছি, দেশের বাইরে যারা আছেন তাদের কিন্তু কিছু কাজ থেকে যায়, তারপর তাদের কিছু নিয়ন্ত্রিত পরিবেশে কাজ করতে হয়। তারপরও খুব ব্যস্ততার মাঝে আমাদের অতিথিরা আমাদেরকে সময় দেন, এই জন্য তাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ। পাশাপাশি যারা আমাদের সঙ্গে যুক্ত থাকেন এবং প্রতিনিয়ত আমাদেরকে উৎসাহ দেন, কারণ আপনাদের এক একটি কমেন্ট, একটি লাইক, একটি শেয়ার আসলে আমাদের উৎসাহ, এবং আমরা এগিয়ে যাওয়ার আসলে যে স্বপ্নটা বা এগিয়ে যাওয়ার যে টনিকটা, সেটি কিন্তু আসলে এগুলো। তো এগুলো আপনারা আমাদেরকে বেশি বেশি করে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন, বিশেষ করে বন্ধুদের সাথে, তাহলে অন্যরাও দেখতে পারবে, তারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারবে। আর তাহলে আসলে আমরা এরকম সুন্দর সুন্দর প্রোগ্রাম করতে পারবো, আমরা যুক্ত হতে পারবো আপনাদের সাথে, এই ধরনের তথ্যগুলো শেয়ার করতে পারবো। আমরা মনে হয় সেগুলো সবার জন্যই কিছুটা হলেও উপকারে আসবে এবং আমরা অনেক কিছু জানার চেষ্টা করতে পারি এর মাধ্যমে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, আর আমাদের আগামীকালের লাইভ প্রোগ্রামগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ শামীম। থ্যাংক ইউ।